দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে 3, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুত হচ্ছে ভৌত বিজ্ঞান মডেল প্রশ্ন। দশম শ্রেণী ক্লাস 10 তোমরা 2027-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই মাধ্যমিক পরীক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে দেখাবো। 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই মাধ্যমিকে যারা সেরা রেজাল্ট করেছে তাদের গল্প আজকে তোমাদের শোনাবো। মাধ্যমিকে 2025 সালে যে ফার্স্ট হয়েছে আদৃত সরকার, তার মোট প্রাপ্ত নম্বর 696। মাধ্যমিকে শীর্ষস্থান অধিকার করে কেমন লাগতেছে তার এ বিষয়ে সে বলছে, পরীক্ষা ভালো করবে এটা জানতাম, ভেবেছিলাম যে প্রথমে থাকবো, তবে রাজ্যে প্রথম হবে এটা ভাবিনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর মা পরিশ্রম করেছি, আজ তার ফল পেয়েছি। বাধা দ্বারা সময়ের রুটিন ছিল না, তবে প্রতিদিনই পড়েছি, যতটুকু ইচ্ছা করতো নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছি। বাবা মা দিদি শিক্ষকরা সবসময় পাশে ছিল, সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়ে পড়াশোনা করব আগামী দিনে। গান সিনেমা থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি আমার। পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা টানা পড়তাম। আগামী দিনে পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে তাদের জন্য আদৃতর কাছ থেকে জানা গেল বেশ কিছু টিপস। সে বলে, বাধা দ্বারা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছা রাখতে হবে, অর্থাৎ ভালো রেজাল্ট করতে গেলে আগে নিজের ইচ্ছা থাকতে হবে। বছরের প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে, এটা ছিল তার কথা। এভাবে সে পড়াশোনা করেই কিন্তু মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। এরপরে দেখো 2024 সনে যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে চন্দ্রচূড়, তার রেজাল্ট ছিল কিন্তু যেমন 3টে সাবজেক্টে সে 100-তে 100 পেয়েছে, অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভূগোল। বাকি বিষয়গুলোতে নম্বর, ইংরেজিতে 99, তারপরে ইতিহাস ভৌতবিজ্ঞানে 97, 98 করে নম্বর পেয়েছে। আরও যদি দেখি 2023 সনে দেবদত্তা মাঝি, সে কিন্তু সর্বোচ্চ নম্বর পেয়েছে 697, 700 মার্কের মধ্যে। তার মার্ক যদি একটু দেখি আমরা, বাংলায় 98, ইংরেজিতে 100, গণিতে 100, ভৌতবিজ্ঞানে 100, লাইফ সায়েন্সে 100, ইতিহাসে 99 এবং ভূগোলে 100, অর্থাৎ তার দুটো সাবজেক্টে 100 মিস হয়েছে, ইতিহাস এবং বাংলা। কাজে তোমরাও যদি এখন থেকে ভালোভাবে পড়ালেখা করো এবং টার্গেট রাখো যে না ভালো রেজাল্ট করবে, তাইলেই কিন্তু সম্ভব। যাই হোক, ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা আজকে আলোচনা করব ভৌত বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের কীভাবে সমস্যার সমাধান করতে হয়, বিভিন্ন গাণিতিক সমস্যা একবারে ডিটেলস বিশ্লেষণ সহ আমার এই ভিডিওতে দেখতে পাবে। তাই প্রথমেই এবং প্রতিটি এমসিকিউ প্রশ্নেও কিন্তু গাণিতিক সমস্যা আছে, আমি সমস্ত প্রশ্নের গাণিতিক বিশ্লেষণ সহ তোমাদের এই ভিডিওতে দেখাবো। তা আমি সরাসরি প্রশ্নটা দেখে আসি। 1 নম্বরে এমসিকিউ, 2 নম্বরে ছোট 1 নম্বরের প্রশ্ন, 3 নম্বরে হচ্ছে 2 মার্কের যে প্রশ্নগুলি এবং 4 নম্বরে হচ্ছে 5 মার্কের প্রশ্ন। আমরা সরাসরি চলে যাব 1 নম্বরের প্রশ্নে। 1 নম্বরের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরের টি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এই যে নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং অক্সিজেন। আমরা যদি একটু দেখে তাহলে উত্তর হবে কিন্তু নাইট্রাস অক্সাইড, যেটা গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস। মিথেন এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস, কেবলমাত্র অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে উত্তর হবে অক্সিজেন, তোমার ডি নম্বরের উত্তর হবে। হ্যাঁ, এরপরের প্রশ্ন সঠিক উত্তর ডি। এরপরে এসটিপিতে, এটা কিন্তু অঙ্ক, এমসিকিউর উত্তর দিতে গেলে অঙ্কটা ক্যালকুলেশন করেই তোমাকে উত্তর দিতে হবে। এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কত গ্রাম? 14 গ্রাম, 32 গ্রাম। আমরা দেখি আসলে অনেক সহজ সূত্রটা, যদি তুমি ফেলতে পারো তাহলেই কিন্তু উত্তর সহজ। এসটিপিতে 22.4 লিটার গ্যাস সমান 1 মোল, সুতরাং কার্বন মনোক্সাইড আণবিক ভর হচ্ছে 12 যোগ 16, কারণ কার্বনের 12, অক্সিজেনের 16, 28 গ্রাম। তাই সঠিক উত্তর 28 গ্রাম হবে। তাই 28 গ্রাম কোথায় আছে? সি নম্বরে আছে। এভাবে ক্যালকুলেশন করে উত্তর দেবে অঙ্ক যদি আসে। কোনো রশ্মি বায়ুমাধ্যম থেকে কাচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত? এটাও কিন্তু তোমাদের একটা সূত্র আছে, ঠিক আছে? তাহলে এখানে লম্বভাবে আপতিত হলে আপাতন কোণ হয় 0 এবং প্রতিসরণ কোণ হয়, হ্যাঁ, এটাও 0 হবে, ঠিক আছে? তাহলে উত্তর হবে সরাসরি 0 উত্তর। 3 নম্বর হয়ে গেল। এবার 1-এর 4, এক্স রে, গামা রে এবং আলট্রাভায়োলেট রে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে যথাক্রমে ক্রম হবে, ক্রম কোনটি হবে? অর্থাৎ আলট্রাভায়োলেট রে স্মলার দ্যান এক্স রে, তোমার সঠিক উত্তর বিতে যেটা আছে সেই বি এর উত্তরটা হবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের
এই যে এটা উত্তর হবে। এরপরে কোন উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে? গঠিত প্রতিবিম্ব হবে কি? বস্তু ফোকাসের ভিতরে থাকলে প্রতিছবি হয় কাল্পনিক মানে অসৎ। তাহলে আমার উত্তর সরাসরি চলে যাব বি নম্বরে, অসৎ ও সমমিত। এরপরের প্রশ্ন কি বলছে? তোমার 6 নম্বর, হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো কয়টি? হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হচ্ছে 17, অর্থাৎ সি নম্বর উত্তর। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো সব হ্যালোজেন পদার্থ। কোন যৌগটি আয়নিক নয়? হ্যাঁ, আয়নীয় নয়। আসলে কোন যৌগটি আয়নীয় নয়? দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো সবই আয়নিক, কিন্তু জল H2O সমযোজী কোভ্যালেন্ট, এই কারণে উত্তর হবে ডি। এই ছিল তোমার 1 নম্বরের প্রশ্ন যেটা। এবার আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে কি বলছে? নিচের প্রশ্নগুলো অতি সংক্ষেপে উত্তর দাও। এমন একটি গ্যাসের নাম লেখো যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তর ধ্বংসের কারণ। তো সেই গ্যাসটির নাম হচ্ছে কি? গ্যাসটির নাম হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। উভয় কাজেই করে, কাজেই গ্রিনহাউস গ্যাস তাপ আটকিয়ে রাখে এবং ওজোন স্তর নষ্ট করে, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এরপরে কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার? পিভিসি, সেলুলোজ না পলিথিন? উত্তর হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে বায়োডিগ্রেডেবল, ঠিক আছে? অর্থাৎ পিভিসি অবায়োডিগ্রেডেবল, পলিথিন অবায়োডিগ্রেডেবল এবং সেলুলোজ হচ্ছে প্রাকৃতিক ও বায়োডিগ্রেডেবল। এরপরে 3 নম্বরের প্রশ্ন, পিভি সমান W/m/RT সমীকরণের চিহ্নগুলো প্রচলিত। এম রাশির একক কি? তো এখানে এম হচ্ছে গ্যাসের মোলার ভর, তাই মোলার ভরের একক হচ্ছে গ্রাম পার মৌল, তাহলে উত্তর হবে গ্রাম পার মৌল। এরপর 4 নম্বরের প্রশ্ন, দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত? তাহলে দেখো 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যে কিন্তু কেলভিনেও 1 কেলভিন পার্থক্য হয়, সুতরাং 5 ডিগ্রির জন্য 5 কেলভিন, উত্তর হবে 5 কেলভিন। এরপরে প্রশ্ন 5 নম্বর, অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো, অথবা উত্তল দর্পণে একটি ব্যবহারিক প্রয়োগ। আমরা প্রথমে অবতল দর্পণ দেখব। অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ হলো রশ্মি সমবেত করে ব্যবহৃত হয় টর্চ, সার্চলাইট, সেভিং মিরর। উত্তল দর্পণে বিস্তৃত ক্ষেত্র দেখায়, ব্যবহৃত হয় গাড়ির কি রিয়ার ভিউ মিরর, ঠিক আছে? তাহলে অবতল দর্পণে টর্চে ব্যবহৃত হয় এবং উত্তল দর্পণে গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয়। উত্তল দর্পণে যেমন কনভেক্সের বৈশিষ্ট্য সৎ, এটা যদি উত্তল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ। তাই তো বিস্তৃত ক্ষেত্রে আমরা যদি বলি গাড়ির রিয়ার ভিউ মিরর, তাই তো চালক পেছনের রাস্তার বড় অংশ দেখতে পান, ছোট কিন্তু সোজা প্রতিচ্ছবি তৈরি হয়, অর্থাৎ আমার এইটা উত্তর লিখলে হবে গাড়ির রিয়ার ভিউ মিরর। এরপরের প্রশ্ন হচ্ছে মানুষের চোখের দীর্ঘদৃষ্টি প্রতিকার কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? হ্যাঁ, দীর্ঘদৃষ্টি দূরের বস্তু স্পষ্ট দেখা যায়, কাছের বস্তু অস্পষ্ট দেখা যায়, চিত্রের রেটিনার পিছনে গঠিত হয়, চোখের লেন্সের ক্ষমতা কম অথবা চোখের বল ছোট। প্রতিকার, উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্স আলোকরশ্মি সমবেত করে চিত্রটি রেটিনার উপর এনে ফেলে। মানব চোখের দীর্ঘদৃষ্টি প্রতিকারে উত্তল লেন্স ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, একটি উভোত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কি হবে? হ্যাঁ, একটি উভোত্তল লেন্স যদি কোনো বিন্দু আলো লেন্সের প্রধান ফোকাসে রাখা হয়, ফোকাস দিয়ে আসা রশ্মি প্রতিসরণের পর সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ আপাতিত রশ্মি ফোকাস থেকে বের হয়, লেন্স দিয়ে প্রতিসরণের পর রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। প্রকৃতি, প্রতিসরণের পর রশ্মি হবে সমান্তরাল রশ্মিগুচ্ছ, প্রতিছবি গঠিত হবে অসীমে। ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে নির্গত রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায় এবং প্রতিছবি অসীমে গঠিত হয়। এরপরের প্রশ্ন, তোমার শূন্যস্থান পূরণ করো। আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি ড্যাশ পায়, তরঙ্গের শক্তি বৃদ্ধি পায়। এরপরের প্রশ্ন হচ্ছে একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন অ্যানায়ন কোনোটির ক্ষেত্রে 4টি ইলেকট্রন নেই, সেটি হলো ড্যাশ, সেটি হলো হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রাইড। তারপরের প্রশ্ন হচ্ছে পর্যায় সারণীতে ক্ষার ধাতুদের গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন এনার্জির মান ক্রমশ ড্যাশ পায়, ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ কমতে থাকে। যেমন পারমাণবিক আকার বাড়ে, নিউক্লিয়াস আকর্ষণ কমে, এগুলি বিশ্লেষণগুলি একটু ভালো করে দেখবে। এরপরে আমরা চলে যাব পরের 3 নম্বরের প্রথম প্রশ্নকে এসটিপিতে গ্রিনহাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। তো গ্রিনহাউস এফেক্টের যে সমস্ত কারণ, সূর্য থেকে স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ পৃথিবীতে আসে, পৃথিবী সেই শক্তি শোষণ করে দীর্ঘ তরঙ্গ অবহেলিত বিকিরণ আকারে ফেরত পাঠায়, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস এই অবহেলিত রশ্মি শোষণ করে আবার পৃথিবী দিকে প্রতিফলিত করে, ফলে তাপ আটকে যায় এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস সূর্যের অবহেলিত বিকিরণ
বিকিরণ শোষণ ও প্রতিফলিত করে, তাপ আটকে রাখে, ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়, এটি গ্রিনহাউস প্রভাব। এরপরের প্রশ্ন, মাত্রীয় বিশ্লেষণের মাধ্যমে আর একক কী হওয়া উচিত? তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি পিভি সমান এনআরটি। সমীকরণে যদি আমরা আর বের করতে পারি পিভি বাই এনটি। এখন পি এর একক, ভি এর একক, এন এর একক, টি এর একক, এগুলি এক এক করে আমরা লিখে সরাসরি মানটা পুট করলাম, ক্যালকুলেশন করলে নিউটন মিটার পার মোল পার কেলভিন। যেহেতু নিউটন মিটার হচ্ছে জুল, কাজে সূত্র লেখা যাবে আর এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে হলো বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্র থেকে দেখাও যে পিভি সমান এনআরটি। হ্যাঁ, তার আগে দিনের বেলায় আরেকটা প্রশ্ন ছিল, এই যে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? দিনের বেলায় আকাশ কাচের স্ল্যাবে আলোর প্রবেশ করে এবং বের হয়, প্রবেশ ও নির্গমের সময় প্রতিসরণ হয়, তবে সমান্তরাল পৃষ্ঠ থাকায় বিভঙ্গ ডিসপারশন যেটা হয় না। আপাতত নির্গত রশ্মি সমান্তরাল থাকে, কাচের স্ল্যাবের সমান্তরাল পৃষ্ঠের কারণে আলো কেবল স্থানচ্যুত হয়, বিভক্ত হয় না। এটার উত্তর হয়ে গেল। এরপর অথবার যে উত্তর সেটা হচ্ছে কি, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? সূর্যের আলোতে 7টি রং থাকে, বায়ুমণ্ডলের ক্ষুদ্র কণার দ্বারা নীল আলোর বিচ্ছুরণ বেশি হয়, নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম এবং বিচ্ছুরণ বেশি, এটি রেলি বিচ্ছুরণ নামে পরিচিত। বায়ুমণ্ডলে নীল আলোর বিচ্ছুরণ বেশি হয়, দিনের বেলা আকাশ নীল দেখায়। এরপরের প্রশ্ন কি হচ্ছে, কোন পর্যায়ে বরাবর বাম থেকে ডান দিকে গেলে মৌলদের আয়নাইজেশন শক্তি সাধারণত বৃদ্ধি পায় এবং কেন? কোনো পর্যায়ে বরাবর যদি বলি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে নিউক্লিয়ার চার্জ বাড়ে, পারমাণবিক আকার কমে, ইলেকট্রন নিউক্লিয়ার বেশি নিকটে আসে, ফলে ইলেকট্রন অপসারণ কঠিন হয়, তাই আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায়। নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি এবং পারমাণবিক আকার হ্রাসের কারণে আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায়। যাই হোক, এরপরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইড ক্লাস যথেষ্ট সংখ্যক সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, অর্থাৎ তোমার 5 নম্বর, আয়ন থাকলেও তার তড়িৎ পরিবাহিত খুব কম, ব্যাখ্যা করো। তার আগে বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্র থেকে পিভি সমান এনআরটি যে সূত্র প্রতিপাদন। তাই আমরা জানি তাপমাত্রা স্থির থাকলে বয়েলসের সূত্র হচ্ছে পি সমানুপাতিক 1/v, অর্থাৎ পিভি ইকুয়াল কনস্ট্যান্ট। চার্লসের সূত্র থেকে চাপ স্থির থাকলে ভি ইজ প্রপোর্শনাল টু টি। অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে তাপমাত্রা ও চাপ স্থির থাকলে ভি ইজ প্রপোর্শনাল টু এন। তিনটি সূত্র একত্রে করলে ভি ইজ প্রপোর্শনাল টু এনটি বাই পি। তাই ভি ইকুয়াল কে এনটি বাই পি, পিভি সমান কে এনটি। এখানে কে আর গ্যাস ধ্রুবক, কাজে পিভি সমান এনআরটি। বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্র একত্র করলে আদর্শ গ্যাসের সমান পিভি সমান এনআরটি পাওয়া যায়, যেটা আমরা অথবার প্রশ্নের উত্তর দিয়েছি। কাছের স্ল্যাবে প্রশ্নটাও দেওয়া হচ্ছে কোনো পর্যায় বরাবর বাম থেকে। এরপরে আমরা চলে যাব পরের যে লাস্ট প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইড আয়নিক যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি, কঠিন সোডিয়াম ক্লোরাইড, তাই তো? সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন থাকলে তড়িৎ পরিবাহিত কম হয় কেন? সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এতে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন উপস্থিত, কিন্তু কঠিন অবস্থায় আয়নগুলো স্ফটিক জালে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। আয়নগুলো চলন নয়, তড়িৎ পরিবাহিতার জন্য চলনশীল আদান প্রদান করে, তাই কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ প্রবাহ নয়। তবে গলিত এবং জলীয় দ্রবণে আয়নগুলো মুক্ত চলতে পারে, তখন তড়িৎ পরিবাহী হয়। কঠিন অবস্থায় আয়নগুলো স্থির থাকা সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবাহিত খুব কম। এরপরে তোমার কি হলো, আয়নিক যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি যে সংকেত ওজন কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন? তাহলে আয়নিক যৌগ পৃথক অণু দিয়ে গঠিত নয়, এগুলো আয়নের সমষ্টি দ্বারা স্ফটিক জাল তৈরি করে। যেমন সোডিয়াম ক্লোরাইডের পৃথক সোডিয়াম ক্লোরাইড অণু নেই, অসংখ্য সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন সমন্বয়ে গঠিত জাল, তাই আণবিক ওজন শব্দটি উপযুক্ত নয়, এর পরিবর্তে সংকেত ওজন বলা হয়। উদাহরণ, সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5, 28.5। এটি প্রকৃত অণুর ওজন নয়, বরং আনুপাতিক ভর। উপসংহার, আয়নিক যৌগ পৃথক অণু না থাকায় আণবিক ওজন না থাকলে সংকেত ওজন ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন কি হচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়া অণুর লুইস ডট ডায়াগ্রাম আঁকো। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরাইড অণু 7টি ভ্যালেন্স ইলেকট্রন, একটি শেয়ার করা ডায়াগ্রামের মধ্যে হাইড্রোজেন ক্লোরিন 3 জোড়া বিবাহিত ইলেকট্রন থাকবে। অ্যামোনিয়ার হচ্ছে তোমার 3টি হাইড্রোজেনের সাথে 3টি কোভ্যালেন্ট বন্ড গঠন করে একটি লোন পেয়ার থাকে। ডায়াগ্রাম হচ্ছে যেরকম, তাহলে নাইট্রোজেনের উপর 1 জোড়া লোন পেয়ার। এরপরে আমরা চলে যাব সরাসরি 4 নম্বরের প্রশ্ন, গ্রুপ ডিতে। এসটিপিতে একটি গ্যাস 112 মিলিলিটার আয়তনের ভর 0.22 গ্রাম। গ্যাসটির ওই নমুনায় কতগুলো অণু আছে? গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত? তাহলে এসটিপিতে আমরা যদি বলি দুটো জিনিস বের করতে বলছে। 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, সেখান থেকে মিলিলিটার মানে 1000 দিয়ে গুণ। মোলার সংখ্যা নিয়ে পদার্থ আয়তন তোমার 112 মিলিটার, মোল সংখ্যা 112 ডিভাইডেড 22,400, অর্থাৎ 1/200 হয়। তাহলে এর সমান 0.005 মোল। আমরা জানি 1 মোল অণুর সংখ্যা হচ্ছে 6.02, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা
10⁻23, তাহলে অনুসংখ্যা হয় এটা দ্বারা গুণ করলে 10⁻21, অর্থাৎ 3.01 × 10⁻21 অণুটি, এবং আণবিক ভর হবে পদার্থ ভর ডিভাইডেড মূল সংখ্যা, তাহলে 0.22 ডিভাইডেড 0.005, এটা ভাগ করলে 44 গ্রাম। অণুর সংখ্যা 3.0001 10⁻21 এবং আণবিক ভর 44 গ্রাম। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন। প্রধানত কোন কারণে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়? কোন গ্যাসের মধ্যে অণুগুলোর গতির একটি প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? আদর্শ গ্যাসের ধারণা, যেমন পিভি সমান এনআরটি এখানে ধরা হয়। গ্যাসের অণুর নিজস্ব আয়তন নেই, অণুর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, অণুগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ করে, কিন্তু বাস্তবে শর্তগুলো পুরোপুরি মানা হয় না। বিচ্যুতির কারণ, অণুর নিজস্ব আয়তন থাকে, বাস্তব গ্যাস অণুর নির্দিষ্ট আয়তন আছে, উচ্চচাপে গ্যাস অণুগুলোর কাছাকাছি আসে, অণুর আয়তন উপেক্ষা করা যায় না, আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। তারপর গ্যাসে অণুর মধ্যে আকর্ষণ বল বিদ্যমান, নিম্ন তাপমাত্রায় এই বল বেশি কার্যকর হয়। কখন বেশি বিচ্যুত হয়? উচ্চচাপে নিম্ন তাপমাত্রার কারণ, তখন অণুগুলো পরস্পর খুব কাছে আছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি? গ্যাস অণুগুলোর গতিশক্তি একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। গ্যাস অণুর গতিশক্তির বৈশিষ্ট্য গড় গতিশক্তি সমান 3/2 kT, অথবা প্রতি মোলের ক্ষেত্রে 3/2 RT। ব্যাখ্যা: এই তাপমাত্রায় সব গ্যাসের গড় গতিশক্তি সমান, তাপমাত্রা বাড়লে গতিশক্তি বৃদ্ধি পায়, তাপমাত্রা কমলে গতিশক্তি কমে। এরপরে যদি কিভাবে উত্তল লেন্সের সাহায্যে কোনো বস্তুর সদ্বিম্ব গঠন করা যায়, ছবি এঁকে দেখাও। তাহলে প্রধান অক্ষের উপর উত্তল লেন্সের বিন্দু, যার মধ্যে দিয়ে আলোক রশ্মি তাদের পথ পরিবর্তন না করে অতিক্রম করে, তাকে উত্তল লেন্সের আলোক কেন্দ্র বা নির্দেশক বলে। তা আলোক কেন্দ্র ও, ওই যে ও অপটিক্যাল সেন্টার প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। আমি আলোক কেন্দ্র আবার একটু সুন্দর করে দেখাবো, কিন্তু তার আগে কীভাবে উত্তল লেন্সের সাহায্যে কোনো বস্তুর সদ্বিম্ব গঠন করা যায়। লক্ষ্যবস্তুর অবস্থানের উপর ভিত্তি করে উত্তল লেন্স 4 ধরনের বিম্ব গঠিত হয়। লক্ষ্যবস্তু প্রধান ফোকাসের ভিতর হলে অবাস্তব বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। লক্ষ্যবস্তু প্রধান ফোকাস দ্বিগুণ ফোকাসের দূরত্বে মাঝে অবস্থিত হলে বাস্তব উল্টো এবং বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। লক্ষ্যবস্তু দ্বিগুণ ফোকাস দূরত্বে অবস্থিত হলে বাস্তব উল্টো বস্তুর সমান আকারের বিম্ব পাওয়া যায়। লক্ষ্যবস্তু দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে বাস্তব উল্টা কর্বিত বিম্ব পাওয়া যায়। এই হচ্ছে তার চিত্রটা ভালো করে এঁকে দিলেই তোমরা নম্বর পেয়ে যাবে। এরপরে বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার। তাহলে আমরা যদি দেখি বিবর্ধক কাচ হিসেবে কোথায় লেখা আছে যে কীভাবে উত্তল লেন্স বিবর্ধক কাচ রূপে ব্যবহার করা, চিত্র সহ আঁকতে বলছে। তো বিবর্ধক কাচ হলো এমন একটি অপটিক্যাল ডিভাইস যেখানেও বস্তুর ছবি বড় করে দেখায়। উত্তল লেন্স, যেমন কনভেক্স লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করার জন্য বস্তুটি লেন্সের ফোকাস দূরত্বের কাছাকাছি এমন একটি স্থানে স্থাপন করা হয়, এর ফলে কাচের সামনে এই বস্তুটি থেকে আসা আলোক রশ্মিগুলো লেন্সের মাধ্যমে আবর্তিত একটি বড় সরলীকৃত কাল্পনিক ছবি গঠিত হয়। আমরা যদি ডায়াগ্রামটা দেখি, তাহলে এই হচ্ছে তার ডায়াগ্রাম। এখান থেকে আসে, এটার উপর পড়ে গিয়ে দেখা গেছে এটার বিবর্ধিত এই বিম্বটা গঠিত হচ্ছে। আমি যে আরও বড় করে দেখাই ফোকাসের, যেমন এটা বস্তু, এখান থেকে আলো এসে একটা আলোক কেন্দ্র দিয়ে চলে গিয়ে তারা পরস্পর দেখা গেছে বিবর্ধিত বিম্ব, অর্থাৎ এই ছোটো বস্তুটা বড় করে দেখাচ্ছে। এভাবে ছবি এঁকে তোমরা দিয়ে দেবে। কোনো লেন্সে আলোক কেন্দ্র বলতে কি বুঝো? আমি আবার বলছি, আলোক কেন্দ্র হচ্ছে কোনো আলোক রশ্মি যদি কোনো লেন্সের এক পৃষ্ঠে আপাতিত হয়ে নির্গত হওয়ার সময়, অর্থাৎ এভাবে সে আপাতিত হলো, ওই যে আপাতিত হলো, কিন্তু নির্গত হওয়ার সময় এই একই রশ্মি সমান্তরালে নির্গত হয়। রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে সে রশ্মি প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে আলোক কেন্দ্র বলে। অর্থাৎ লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত বিন্দু দিয়ে আলোক রশ্মি পেলে প্রতিসরণের পর ওর দিকের কোনো পরিবর্তন হয় না, সেই বিন্দুকে আলোর কেন্দ্র বলে। উত্তল লেন্সের বিবর্ধন নির্ণয়। তো বস্তুর দূরত্ব দেওয়া আছে ইউ সমান 30 সেন্টিমিটার, প্রতিবিম্বের দূরত্ব 60 সেন্টিমিটার ভি। তো উত্তল লেন্সের বিবর্ধন এম সমান V/U। চিত্র সহ লিখলে কার্টেসিয়ান সাইন কনভার্সন অনুযায়ী ইউ সমান -3 সেন্টিমিটার এবং ভি সমান +6 সেন্টিমিটার। মান বসানো যদি এম সমান V/U অর্থাৎ -2 আসবে। তাই ফলাফল যদি ঋণাত্মক চিহ্ন, প্রতিছবি উল্টো হবে, প্রতিছবির বস্তু দ্বিগুণ বড় হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? গ্রুপ 1 ভুক্ত মৌলের নাম ক্ষার ধাতু হলো কেন? একটি ইউরেনিয়ামে মৌলের চিহ্ন দাও। তাহলে এটা কিন্তু কেমিস্ট্রি। গ্রুপ 1 ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন? মৌলগুলো যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রঞ্চিয়াম, এদের ক্ষার ধাতু বলা হয় কারণ এরা জলের সাথে বিক্রিয়া করে শক্তিশালী ক্ষার অ্যালকালি উৎপন্ন করে। যেমন সোডিয়াম জলের সাথে বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জল হাইড্রোজেন উৎপন্ন যৌগ, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড জলে দ্রবণীয় এবং ক্ষারধর্মী। এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড প্রবল ক্ষারধর্মী, তাই গ্রুপ 1 মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। একটি ইউরেনিয়ামের উত্তর মৌলের চিহ্ন লেখা। একটি ইউরেনিয়াম উত্তর পরে পর্যায় সারণী যে মৌলে আসে সেটি হলো নেপচুনিয়াম। এরপরের প্রশ্ন হচ্ছে কি? অথবা যেটা মোজেলের পরীক্ষার সিদ্ধান্ত কী ছিল? সন্ধিগত ধাতু বলতে কি বুঝে একটু উদাহরণ দাও। মোজেলের পরীক্ষা
এটা মোজেলের এক্স রে বর্ণালীর সাহায্যে পরীক্ষা করে দেখান মৌলের ধর্ম পারমাণবিক ভর নয় পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে, মৌলগুলো পারমাণবিক সংখ্যার ক্রম এ সাজালে পর্যায় সারণীর অসঙ্গতি দূর হয়। সিদ্ধান্ত: মৌলের মৌলিক ধর্ম পারমাণবিক সংখ্যার পর্যায়বৃত্ত ফাংশন, এটি আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। সন্ধিগত ধাতু বলতে কি বোঝায়? যেসব ধাতুর আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে তাদের সন্ধিগত ধাতু বলে। এটা সাধারণত ডি ব্লকের মৌল, একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে। হ্যাঁ, এই ছিল তোমাদের সামগ্রিক, এবং উদাহরণ হচ্ছে আয়রন, লোহা অথবা কপার। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। তাই প্রশ্ন তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে এই প্রশ্নের মধ্যে কিন্তু আছে কেমিস্ট্রি, আছে পদার্থবিজ্ঞান। আমি সমস্ত প্রশ্নের উত্তর সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখিয়েছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এখান থেকে প্রশ্ন প্যাটার্ন যেমন বুঝবে, তেমনি সম্পূর্ণ উত্তর একবার ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আছে এই পর্যন্ত।